আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। ঝুঁকিমুক্ত থাকলেও ইয়াসের প্রভাবে বাংলাদেশ উপকূলে জলোচ্ছ্বাস, বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ চাপা ও পানিতে ডুবে 4 জনের মৃত্যু। উড়িষ্যায় তাণ্ডব চালায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি, উপকূলে জলোচ্ছ্বাস, ভারতে 3 জনের মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়ল 12 জুন পর্যন্ত, নির্ধারিত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে, জানালেন শিক্ষামন্ত্রী। স্বীকৃতিহীন ইসরায়েলকেও ভ্রমণ করলে শাস্তির আওতায় আনা হবে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রয়েছে আগের মতোই। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। ঘূর্ণিঝড় ইয়াস থেকে ঝুঁকিমুক্ত বাংলাদেশ। ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যায় আঘাত করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল রহমান এমন তথ্য জানিয়ে বলেছেন, তবে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। আর আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেছেন, ইয়াস সরাসরি আঘাত না করলেও এর প্রভাব ও পূর্ণিমার কারণে উপকূলে জলোচ্ছ্বাস হয়েছে। নতুন করে আরও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এস এম আরিফ। ঘণ্টায় 150 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালিয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস। উৎপত্তিস্থল থেকে ঘূর্ণিঝড়টির গতিপথ উত্তর পশ্চিম দিকে হওয়ায় ঝুঁকিমুক্ত বাংলাদেশ। তবে ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়ার কথা জানায় আবহাওয়া অফিস। জোয়ারে প্লাবিত হওয়ার কারণটা হলো পূর্ণিমার প্রভাব, এবং এই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে 3 থেকে 6 ফিট উচ্চতার পানিতে প্লাবিত হতে পারে। তো বাংলাদেশে আবহাওয়া আমাদের যতটুকু এখন সতর্ক থাকতে হবে সেটা হলো এই যে দমকা ঝড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রপাত, এই আবহাওয়াটি আরও 1 থেকে 2 দিন অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষয়ক্ষতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, যে জেলায় বাঁধ ভেঙে গেছে জেলা প্রশাসনের নেতৃত্বে পানি সম্পদের মন্ত্রণালয়ের লোকজন সেগুলা এবং স্থানীয় লোকজন সহ স্বেচ্ছাসেবক সহ সেটা নির্মাণের কাজ চলছে। আমরা তথ্য পেয়েছি অনেকগুলো জায়গায় বাঁধ ভেঙে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়নে 2031 সালের মধ্যে দেশে বিভিন্ন অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণের কথাও জানান ডাক্তার এনামুর রহমান। কিন্তু 60-এর দশকের এই বাঁধগুলো এগুলো আর সংস্কার করে খুব বেশি উপকার পাওয়া যাবে না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। উপকূলে টেকসই বাঁধ করার জন্য তিনি পরিকল্পনা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়। পূর্ণিমার প্রভাবে কোনো কোনো এলাকায় 4 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পায়। বেড়িবাঁধ ভেঙে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বৃষ্টির সহ ঝড়ো হাওয়া ছিল উপকূল জুড়ে। পানিতে ডুবে ও গাছ চাপায় ভোলায় 2 জন ও বরিশালের বাকেরগঞ্জে 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে ওঠে সাতক্ষীরার উপকূলীয় এলাকা। ঝড়ো হাওয়া আর পূর্ণিমার প্রভাবের সঙ্গে ইয়াস যুক্ত হওয়ায় নদীর পানি বৃদ্ধি পায় 4 থেকে 5 ফুটেরও বেশি। এখানকার শ্যামনগর উপজেলার গাবুরা, কৈখালী, মুন্সিগঞ্জ ও পদ্মপুকুর ইউনিয়নের কয়েকটি স্থানে বেড়িবাঁধ উপচে, আবার কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ে বহু মানুষ। এখানে একটা 1 প্লাটুন কোস্টগার্ড সদস্য নিয়োজিত করা আছে। আমরা অলরেডি একটা বাল্কহেড এবং 10টা কাঠের বোট একটা স্পিড বোট নিয়ে আমরা এলাকায় নিয়োজিত আছি। বেড়িবাঁধ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বেড়িবাঁধটা আরও সুন্দরভাবে সম্পন্ন করে এই আহ্বান, এই দাবি জানাচ্ছি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছড়ে পড়ে প্রবল ঢেউ। সব ধরনের নৌযানকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতেও আছড়ে পড়ে ঢেউ। সেই সাথে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় পটুয়াখালীর নিম্নাঞ্চল। বেড়িবাঁধ ভেঙে আমাদের ঘরের ভিতর পানি ঢুকে গেছে। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, সেই জন্য এখন আমরা সব লোকজন নিয়ে এর গাছের গোড়ায় গোড়ায় অবস্থান করতে আছি। বরিশালেও প্লাবিত হয় নিম্ন এলাকা ও চরাঞ্চল। এতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। মোহাম্মদপুর, রসুলপুর এই অঞ্চলে যত আছে, পলাশপুর সবই তলাইয়ে যায়, একটু ঝড় বাতাস হইলেই। বাগেরহাটের ভৈরব নদীর পানি বৃদ্ধি পেয়ে
তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী মানুষের বেড়েছে ভোগান্তি। ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীর পানিও স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। বরগুনায় শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও তলিয়ে গেছে, অনেকেই সরাতেও পারেননি গুরুত্বপূর্ণ মালামাল। এদিকে ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গাছ চাপা ও পানিতে ডুবে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। আর মেঘনায় প্রবল ঢেউ আর বাতাসে নৌকাডুবির ঘটনায় 11 জনকে জীবিত উদ্ধার করা হয়। নূর মোহাম্মদ, মাই টিভি। ভারতের উড়িষ্যায় তাণ্ডব চালিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। সকালে বালেশ্বর উপকূলে আছড়ে পড়ে এবং ব্যাপক ধ্বংসলীলা চালায়। ইয়াসের প্রভাবে দীঘা সহ পশ্চিমবঙ্গে ঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের ঝড়ে 3 জনের মৃত্যু হয়েছে। জলোচ্ছ্বাসে দুর্ভোগ বাড়িয়েছে উপকূলবাসীর। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মানান। সকাল 9টা 15 মিনিট। 155 কিলোমিটার বেগে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ল উড়িষ্যার বালেশ্বরে। শুরু হলো তাণ্ডব, সঙ্গে প্রবল বৃষ্টি। তীব্র বাতাসে গাছ উপড়ে ব্যাপক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে যায় বালেশ্বরের সব রাস্তা। তাৎক্ষণিকভাবে গাছ চাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমান পর্যন্ত সফা করা যায় না। একে তো পূর্ণিমা, তার সঙ্গে চন্দ্রগ্রহণ। পূর্ণিমার প্রভাবে সকাল 9টা 15 মিনিটে শুরু হয় জোয়ার। একই সময়ে ভরা জোয়ার ও ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ায় দুর্যোগ ও দুর্ভোগ বেড়েছে উপকূল এলাকার বাসিন্দাদের। সমুদ্রের এই যে জল আমরা কোনোদিন এর আগে এরকম দেখিনি। ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয় বালেশ্বরের পাশাপাশি ভারতের বিশাল উপকূলীয় এলাকা। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়। পানি ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। উড়িষ্যা ও পূর্ব মেদিনীপুর এলাকার ব্যাপক অংশ পানির নিচে তলিয়ে গেছে। পশ্চিমবঙ্গের দীঘায় বিশাল এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। দীঘার পাশাপাশি মন্দারমণি, তাজপুর, নামখানায় পানি ঢুকে পড়ে শহর ও গ্রামের ভেতরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে রাজ্যের 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 134টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি জমিতে নোনা পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইয়াসের পরে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী এলাকায় ভরা কাটালে আর এক দফা প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষকে বাড়ি ফিরতে বারণ করেন তিনি। কালকেও যে টাইড হবে, যেটা বান আসবে, এই বানটায় কিন্তু 5 ফিট উঁচু জল বাড়বে। ফলে কালকের দিনটাও কিন্তু কেউ বাড়ি ফেরার চেষ্টা করবেন না যতক্ষণ জলটা কমে না যাবে। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস রাতের মধ্যেই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মার্জিয়া মান্নান, মাই টিভি। অন্যান্য প্রসঙ্গ, শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 12 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। করোনা মহামারী এখনও অনুকূলে না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। নির্ধারিত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে জানিয়ে দীপু মনি বলেন, পরীক্ষার আগে একটা সময়ে ক্লাস নেওয়া হবে। ডেনিজ রঙের রিপোর্ট। দেশে করোনার সংক্রমণ শুরুর পর গত বছর 18 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে দফায় দফায় বাড়ানো হয় ছুটি। সবশেষ ঘোষণা অনুযায়ী 29 মে পর্যন্ত ছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছুটি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনার সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয়। পাশাপাশি ঈদের ছুটিতে অগণিত মানুষের যাত্রা বাড়িয়েছে সংক্রমণ ঝুঁকি। এমন অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুটা সংক্রমণের হার বেড়েছে, একটু ঊর্ধ্বগতি যেটি পরিলক্ষিত হচ্ছে। কোন জেলায় সংক্রমণের হার অনেক বেশি হঠাৎ করেই হয়েছে। তো এইসব নানান বিষয় মাথায় রেখে আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি, সেই ছুটি আমরা আগামী জুন মাসের 12 তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করছি। এবছর যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। যে অভিজ্ঞতাগুলো হয়েছে এবং যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
আমরা সামনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাবো। শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে এবং মনোবল শক্ত রাখে তার জন্য অনলাইন অ্যাসাইনমেন্ট ও ক্লাস অব্যাহত থাকবে বলেও জানান ডাক্তার দীপুমণি। শতকরা 93% শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে এবং সে কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়ার যে একটা আশঙ্কার কথা অনেকেই বলেছিলেন, সে আশঙ্কাটিও প্রায় নেই বললেই চলে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গ বাদ গেলেও পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার একে আব্দুল মোমেন জানান, স্বীকৃতিহীন দেশটিতে ভ্রমণ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ঔষধ সামগ্রী সহযোগিতা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। এসএমআরএফের আরও একটি রিপোর্ট। ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে ইসরায়েল ব্যতীত কথাটি বাদ পড়ার খবর আসে গণমাধ্যমে। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে এই পরিবর্তনের বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। Passport is an identity and it does not relate anything with the foreign policy. Our foreign policy as it was in the during Bangabandhu's time, it is same today. We don't recognize Israel. নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলে ভ্রমণের কোনো সুযোগ নেই বলেও জানান ডক্টর একে আব্দুল মোমেন। We don't recognize Israel, so no one from Bangladesh can visit the state of Israel. And if you know that anyone goes there without government permission, that person is liable to be prosecuted. And there has been evidence of it before. সরকারের পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। We appreciate your help, your support, your donation very much, and we appreciate each and every person who donated for Palestine, each and every person who wrote an article about Palestine, who said a word about Palestine. এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ঐতিহ্য। সকালে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির জবাবে তিনি একথা বলেন। জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয় জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। মির্জা ফখরুল সাহেব উপকূলীয় এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে গতকাল এক বিবৃতি দিয়েছেন, অথচ সরকার 2-3 দিন আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। তার বিবৃতির আগে স্বেচ্ছাসেবকগণ জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে শুরু করেছে এবং এই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সাহায্যের হাত বাড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। সরকার দেশকে দানবীয় রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, করোনা ও আওয়ামী লীগের দুঃশাসন এই দুই দুর্যোগে দেশের মানুষ এখন নিগৃহীত। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকত জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী নিয়ে বিএনপির পক্ষ থেকে বারিধারার দূতাবাসে যান দলটির মহাসচিব। রাষ্ট্রদূত ইউসুফ সালেহ রমাদানের কাছে এই ওষুধ সামগ্রী হস্তান্তর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহযোগিতার জন্য ধন্যবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা ও তার আশু রোগমুক্তি কামনা করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। Thank you very much and thank the leaders of your party and respected Madam Khalida. I wish her well. বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। সমর্থন জানান ফিলিস্তিনের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি। প্যালেস্টাইনের
এই সংগ্রামের সময়, যুদ্ধের সময় ন্যায়সঙ্গত লড়াই করছে তারা তাদের নিজস্ব ভূমির জন্যে, সেই সময় দুঃখজনকভাবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টের উপর থেকে যে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা লেখা ছিল সেটাকে তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি। অন্যদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শ্রেণীর মানুষ যারা শুধু নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য, নিজেদের বৃত্ত তৈরি করবার জন্য, নিজেদের প্রভাবকে বিস্তার করবার জন্য আজকে সমস্ত ব্যবস্থাগুলো ধ্বংস করে দিয়ে একটা সত্যিকার অর্থেই একটা দানবীয় একটা রাষ্ট্র তৈরি করেছে। করোনা এবং সরকারের দুঃশাসন দেশের মানুষের জন্য দুর্যোগ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশের জন্য আজকে দুটি দুর্যোগ, একটি হচ্ছে করোনার দুর্যোগ আমরা অতিক্রম করছি, আর একটি গত 12 বছরের যে দুর্যোগ আওয়ামী সন্ত্রাস, গায়ের জোরে ক্ষমতা থাকার যে ফ্যাসিস্ট চরিত্র আজকে বাংলাদেশের জনগণকে আজকে বিপর্যস্ত করে রেখেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে এবার নেই বড় কোনো আয়োজন, তবে সকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয় প্রতীকী র্যালি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে। এই সমস্ত অপশক্তি মাঝে মধ্যে বিষ-বাষ্প ছড়ায়, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আজকের এই দিনে, বুদ্ধ পূর্ণিমার দিনে, আমরা যেন প্রত্যেকে নিজ নিজ ধর্মের মূল মর্মবাণীকে বুকে ধারণ করে সেটি অনুশীলন করি এবং সবার মধ্যে সম্প্রীতি এবং সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করি। এদিকে সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বক্তারা স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানান। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভুয়া সাংবাদিক দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। আর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজল করিম সরকারের ভুল ত্রুটি তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। SM খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুনুরিয়ে র্যালির উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে ডিআরইউ এর নেতৃত্ব দানকারীরা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। লড়াই, ঐক্য এবং ভ্রাতৃত্ব থাকে, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। একটি মাত্র সংগঠন যারা বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিগতভাবে নির্বাচন শুরু করেছিল। ঐক্য সুসংগত হোক এবং লড়াই আমাদের সাংবাদিকতার পেশার মর্যাদা রক্ষার জন্য এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। শুভেচ্ছা বক্তব্যে পেশাদারিত্বে অবিচল থাকার ও সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরার আহ্বান জানান পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত ভুল ত্রুটি সামনে তুলে ধরা হবে, তত বেশি রাষ্ট্র উপকৃত হবে, রাষ্ট্র সংশোধিত হয়ে কাজ করার সুযোগ পাবে। একইভাবে রাষ্ট্রের গুণগত মান উন্নয়নের অগ্রযাত্রা, সেটাকেও সামনে নিয়ে আসতে হবে। আমি আশা করব যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন গণমাধ্যম এবং রাষ্ট্রের মাঝখানে কোনোভাবে দূরত্বের সৃষ্টি না করে। সঠিক সাংবাদিকতাকে উৎসাহিত ও ভুইপুর সাংবাদিকদের দমনের কথাও জানান তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। যে কিছু ভুইপুর অনলাইন করে ব্যবসা করে অন্য কিছু, কিন্তু সেই ব্যবসার স্বার্থে কোনো একটা অনলাইন খুলে একটা কার্ড বানালো উনি সাংবাদিক। এই ধরনের কাজগুলো যাতে না হয়, সেজন্য আমার মনে হয়
এখানে একটি শৃঙ্খলা আনা দরকার এবং একটি নিয়ম নীতির মধ্যে আনা দরকার। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এস.এম. খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। পরকীয়া সম্পর্কের জেরে রাজধানীর দক্ষিণখান সর্দার বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমান আজহারুলকে হত্যা করেন। নিহত আজহারুলের স্ত্রী আসমা আক্তার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। স্বামী আজহারুলকে হত্যা করতে পারলেই ইমামকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন আসমা। দুপুরে কুর্মিটোলা র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার হত্যা পরিকল্পনার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার আজহারুলের 6 টুকরা লাশ মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ও ইমাম আব্দুর রহমানকে গ্রেফতার করে র্যাব। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের একমাত্র পর্যটক জেটি লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রতি বছর পর্যটন মৌসুমে দৈনিক 5 থেকে 12 হাজার পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা এই জেটি দিয়ে জাহাজে ওঠানামা করেন। গতরাত থেকে ঘূর্ণিঝড় ও জোয়ারের পানির উত্তাল ঢেউ জেটিতে আঘাত করলে পল্টনে ফাটল দেখা যায়। সকালে উত্তাল সাগরের ঢেউয়ে জেটির অধিকাংশ পন্টুন ও রেলিং ও সিঁড়ি নষ্ট হয়ে যায়। এছাড়াও ইয়াসের প্রভাবে পুরো দ্বীপ জুড়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খেলার সংবাদ। আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের 2 নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিকুর রহিম। দুইজনই পেয়েছেন দেশের সেরা রেটিং পয়েন্ট। আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে উন্নত হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও। তার স্থান এখন 9ম। লঙ্কানদের বিপক্ষে দারুণ পারফরমেন্সে ক্যারিয়ার সেরা 725 রেটিং পয়েন্ট পেয়েছেন মিরাজ। শীর্ষে থাকা ট্রেন্ট বোল্ট তার চেয়ে কেবল 12 পয়েন্ট এগিয়ে। 2 ওয়ানডেতেই চাপে পড়া দলকে টেনেছেন মুশফিক। 2 ম্যাচেই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ফলে 4 ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 14 নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। সংবাদ শেষ করব ঘূর্ণিঝড়ের নামকরণের ইতিকথা জানিয়ে। প্রতি বছরই বিশ্বের শক্তিশালী সব ঘূর্ণিঝড় আঘাত হানে স্থলভাগে, ঘটায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। এসব ঝড়ের নামও ব্যাপক কৌতূহল জাগায় মানুষের মধ্যে। কখন, কোথায়, কোন ঝড় তা নিয়ে বিভ্রান্তি এড়াতেই ঝড়ের নামকরণের শুরু। মার্জিয়া মান্নানের রিপোর্ট। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছে ভারতের উড়িষ্যার স্থলভাগে। ঝড়ের এই নাম দিয়েছে ওমান। এই পার্সি শব্দের অর্থ সুগন্ধি ফুলের গাছ। তবে এই শব্দের মানে কেউ কেউ বলছেন দুঃখ বা হতাশা। ইয়াসের পরে যে ঝড়টি আসবে, পাকিস্তান তার নাম ঠিক করে রেখেছে গুলাব। 1945 সাল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঝড়ের নামকরণ শুরু হলেও উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণের রেওয়াজ শুরু হয় 2004 সালে। সেই বছর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রথম নামকরণ করেছিল বাংলাদেশ, যার নাম ছিল অনিল। কোথায়, কখন, কোন ঝড় হয় তা নিয়ে বিভ্রান্তি এড়াতেই ঝড়ের নামকরণ শুরু। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একটি ঝড়ের নামকরণ করে থাকে। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার অন্তর্ভুক্ত 8টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। কোনো ঝড়ের গতিবেগ ঘন্টায় 65 কিলোমিটার হলেই তাকে একটি নাম দেওয়া হয়। ঝড়ের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়মও মানা হয়। এই নাম ছোট হতে হবে যাতে সাধারণ মানুষ সহজে উচ্চারণ করতে পারে। যে দেশ নাম রাখবে তার সঙ্গে ভাষাগত ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকতে হবে। এছাড়াও ঝড়ের নাম বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা হয় যাতে সেটি ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিকভাবে কোনো রকম বিতর্ক বা ক্ষোভ তৈরি না করে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝুঁকিমুক্ত থাকলেও ইয়াসের প্রভাবে বাংলাদেশের উপকূলে জলোচ্ছ্বাস, বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ চাপা ও পানিতে ডুবে 4 জনের মৃত্যু। উড়িষ্যায় তাণ্ডব চালায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি, উপকূলে জলোচ্ছ্বাস, ভারতে 3 জনের মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়লেও 12 জুন পর্যন্ত নির্ধারিত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে, জানালেন শিক্ষামন্ত্রী।
স্বীকৃতিহীন ইসরায়েলকেও ভ্রমণ করলে শাস্তির আওতায় আনা হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রয়েছে আগের মতোই। ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে জেরুজালেমে মার্কিন দূতাবাস পুনরায় চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ, শীর্ষ 10-এ মুস্তাফিজ, ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা আলী। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।